তো যেটা হচ্ছে বটম লেয়ার তো আমরা করেছি, টপ লেয়ারটা হচ্ছে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়েছি। তো এই ক্লাসে যেহেতু সাবমিট হয়নি, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি আশা করবো যে সবাই হচ্ছে এটা সাবমিট করবেন। এই জিনিসটা আমি কমপ্লিট করবো না, এটা আপনাদেরকেই কমপ্লিট করতে হবে। তো এরপরে হচ্ছে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি করলাম, আমরা এখানটায় বিবিএসএ ফুটিংয়ের মেইন রড নিয়ে আলোচনা করেছি। এবার হচ্ছে আমাদের দরকার কি ফুটিংয়ের টাইবার, যে সরি টাইবার বলতেছি, ফুটিংয়ে আর কি কি জিনিস আছে সেটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। তো দেখেন এখানটায় আমরা গত ক্লাসে বলেছি যে ফুটিংয়ে আমরা কয় ধরনের রড ইউজ করতেছি। একটা হচ্ছে বটম লেয়ারের রড, আর একটা হচ্ছে কি টপ লেয়ারের রড। বটম লেয়ারের দুইটা, টপ লেয়ারের দুইটা, এছাড়াও দুইটা এক্সট্রা রড আমরা ইউজ করতেছি। এটা হচ্ছে সারাউন্ডিং রড বা সারাউন্ডিং বার, অথবা অনেকে এটাকে পেরিফেরি বার বা টাই বার তো আসলে হবে না, এটাকে আসলে ফ্রেমিং বার, এক একজন এক এক নামে ডাকে। তো যে নামেই ডাকুক না কেন, এই বারটাকেও আমাদের কি করতে হবে, এস্টিমেটের আওতায় আনতে হবে। তো আমরা যেহেতু এক্সেলটাকে অনেক ইউজার ফ্রেন্ডলি বানাচ্ছি, সেই কারণে আমরা চাই যে ফুটিংয়ের যত ধরনের টাইপ আছে সব ধরনের কমান্ড যাতে আমরা এখানটায় দিতে পারি, যে একটা এক্সেল দিয়েই সমস্ত ধরনের ফুটিংয়ের ডিজাইন যাতে আমরা এস্টিমেট যাতে আমরা করতে পারি। তো এই হিসেবে আমরা কি করেছিলাম, ডাটা যে ট্যাবটা ছিল সেই ট্যাবে আমরা এখানটায় এই যে এসবি, যেটা আমরা সেটাকে কি বলছিলাম, সারাউন্ডিং রিভার, এই এসবি এটাতে হচ্ছে আমরা একটা ঘর এখানটায় অ্যাড করেছিলাম। তো এখানটায় আছে কি দুইটা বার, তো দুইটা বার আমরা এখানে দিয়ে রেখেছি, অর্থাৎ দুইটা সারাউন্ডিং বার এখানটায় আছে। যদিও আমাদের এই প্রজেক্টটা এটা নাই, কিন্তু অন্যান্য প্রজেক্টে এটা থাকতে পারে, সেই জন্য আমরা এটা দেখাচ্ছি। তো এখানে দুই দেওয়ার কারণ গত ক্লাসে বলছিলাম যে দুইটা আমরা ধরছি, তাই যদি এখানে তিনটা হয় তাহলে 3 দিবেন, আর যদি একটা হয় তাহলে 1 দিবেন। এখন এইটার জন্য লেন্থ আপনার হিসাব করতে হবে না। কেন হবে না? কারণ এটার লেন্থ আমরা জানি, এটা কি লেন্থটা কি হবে, এটার লেন্থটা কি হবে, এটার লেন্থটা হবে হচ্ছে এই যে আমার ফুটিংয়ের লেন্থ যেটা 8 ফিট বাই 6 ফিট। এখান থেকে আমার কি করতে হবে, দুই সাইড থেকে ক্লিয়ার কভারটা বাদ দিলেই আমার যে চারপাশের যে পেরিফেরি যে লেন্থটা আছে, এটাই কিন্তু আমার এই সারাউন্ডিং বারের কি হয়ে যাবে, লেন্থ হয়ে যাবে। আর যদি এরকম হয় তাহলে কি হবে, এই যে আমার এটা হচ্ছে আমার কি ডেভেলপমেন্ট লেন্থ বা হুক আমি যেটাকে বলতেছি, এটার কিন্তু আমরা ইনপুট আগে দিয়েছিলাম কোথায়, এখানটায় ডিএল মানে ডেভেলপমেন্ট লেন্থ 3 ইঞ্চি দিয়েছি। সেটা সেটা যদি আপনার মনে হয় যে 5 ইঞ্চি 6 ইঞ্চি 1 ফিট 2 ফিটও হইতে পারে, অনেক সময় ফুটিংয়ের ডেপথ ভ্যারি করতে পারে, সেক্ষেত্রে আপনারা সেটা এখানটায় ইনপুট দিয়ে দিবেন। তো এখন আমরা দেখতেছি যদি আমাদের এখানে দুইটা সারাউন্ডিং বার থাকে, তাহলে আমরা কিভাবে এই সারাউন্ডিং বারের রডটা আমরা বিবিএসে অ্যাড করব। তো আমরা এটার নাম দিলাম ফুটিং মেইন বার। তাহলে আমাদের আরেকটা জিনিস দরকার, এটা হচ্ছে ফুটিংয়ের সারাউন্ডিং বার। তো আমি এখানটা এটাকে একটু কপি করে এই জায়গাটায় নিয়ে আসি। এইটাকে আমরা কন্ট্রোল এইচ দিই, কন্ট্রোল এইচ দিয়ে আমরা এটাকে লিখি বিএল। বিএল হয়ে যাবে কি টিএল মানে টপ লং, এটা আমরা রিপ্লেস করে দিলাম। আর এটা হয়ে যাবে কি বিএস হয়ে যাবে, বিএস এটা হয়ে যাবে হচ্ছে টিএস, রিপ্লেস করে দিলাম, হয়ে গেল, অর্থাৎ টপ লং টপ শর্ট। তাহলে এটা আমার এটা মার্চ করে দিলাম আমি। এখন এখানকার যে ভ্যালুটা এটা আপনারা বসাবেন, এই জন্য আমি এটা আপাতত ফাঁকা রাখতেছি। সো আমার এখানে কি করতে হবে, এখন এটার সাথে অ্যাড করতে হবে এই সারাউন্ডিং বার। তো আমি ফুটিংয়ের সারাউন্ডিং বারের জন্য একটা চার্ট, ধরেন এটাকে আমরা কপি করে আনলাম, নিচে লিখলাম, এটার নাম দিলাম হচ্ছে ফুটিং সারাউন্ডিং বার। তাহলে আমাকে এখানটায় দেখেন, এটা তো আসলে কিছু ছিল, এটা পাইলেট ছিল, তো আমরা কপি করে আনছি। প্রথমে আছে সিরিয়াল, এটা সমস্যা নাই। এরপর আমাদের কি করতে হবে, ডায়া। আমি তো যাবো ডায়া। ডায়া কত হবে এটা আমি সহজেই এখানটাকে ডাটাতে যে আমি আমার যে এসবি ডায়া
সারাউন্ডিং বারের ডায়া সেটা আমি দিয়ে দিলাম। ধরেন 20 মিলি আছে, আমি 20 মিলি দিয়ে দিলাম। তাহলে আমাকে কি করতে হবে এবার সারাউন্ডিং বারের কি করতে হবে, পেরিফেরি লেন্থ এটা করতে হবে। তো আমি এটাকে দিলাম SBPL, মানে সারাউন্ডিং বার পেরিফেরি লেন্থ। আমি কমেন্টে এডিট করে নিই, সারাউন্ডিং রিভার পেরিফেরি লেন্থ। তাহলে আমি ডায়া পেয়ে গেলাম, আমার লেন্থ পেয়ে গেলাম। এরপর আমাকে কি করতে হবে, কত নজ এটা আছে এটা আমাকে বের করতে হবে নজ। তো নজটা আমি সরাসরি পাবো কোত্থেকে, নজটা আমি এখান থেকে কপি করে আনি, এটাকে আমরা ইনপুট দিয়ে দিই। নজ কয়টা, দুইটা। তাহলে একটার জন্য লেন্থ যদি এত হয় তাহলে দুইটার জন্য কত লেন্থ হবে, এতটা। এভাবে টোটাল লেন্থ আমরা এখানটায় পাবো। এটা আমরা টোটাল লেন্থ থেকে TL অর্থাৎ টোটাল লেন্থ, যেখানে আমার দেওয়াই আছে আমি এটা কপি করে আনি। টোটাল লেন্থের জন্য আমার কি লাগবে, টোটাল লেন্থ হবে এখানে যে কয়টা আছে ইন্টু এখানকার যে লেন্থটা হবে পেরিফেরি লেন্থ ইন্টু যতগুলো ফুটিং আছে ততগুলো। তো যাই হোক, এরপর আমার কি থাকবে, লাস্টে থাকবে ওয়েট। আমি ওয়েটটাকে কপি করে আনি, এখানটায় ওয়েটটাকে কপি করে বসালাম। বাকি জিনিসটা আর দরকার নাই, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এটাকে আমি আনমার্জ করলাম। এইসব কমান্ডের বিস্তারিত আমি আর এখন দেখাচ্ছি না, কিভাবে মার্জ আনমার্জ করতে হয়। আপনারা খুব তাড়াতাড়ি যে এখান থেকে মার্জ আনমার্জ করতে পারবেন। সরি, এই যে এখান থেকে মার্জ আনমার্জ দুটোই করা যায়। তো ওগুলো নিয়ে আমি আর আলোচনা করতেছি না সময় বাঁচানোর জন্য। এখন এটুকুতে আমাদের হয়ে যাবে। এখন আমাদের কি পাইলাম, ডায়া পাইলাম। এবার আমাদের দরকার কি, লেন্থটা, পেরিফেরি লেন্থটা। পেরিফেরি লেন্থটা আমি কোথা থেকে পাবো, আমাদের যে সূত্র সেটা কি হবে, আমাদের প্রথমে কি করতে হবে, ফুটিংয়ের লেন্থ এবং ফুটিংয়ের উইথ এই দুটো আমি যোগ করব। তাহলে ধরেন 8 ফিট আছে, 6 ফিট আছে, তাহলে কত হলো, 14 ফিট। এখান থেকে আমার দুই পাশ থেকে কি বাদ দিতে হবে, ক্লিয়ার কভার বাদ দিতে হবে। তাহলে 8 ইন্টু, যদি আমি 12 দিলে তাহলে ইঞ্চিতে চলে আসলো। সেম প্রসেসে এটাও যদি আমি ইঞ্চি করি তাহলে হচ্ছে 6 12 72 ইঞ্চি হয়ে গেল। তাহলে আমার এটার থেকে বাদ দিতে হবে কত, দুই পাশ থেকে আমার ক্লিয়ার কভার বাদ যাবে, যেটা আমরা টাইবারে যখন আমরা টাইবারের হিসাব করছিলাম প্রিকাস্টের জন্য সেখানেও কিন্তু আমরা দেখছিলাম রিংয়ের জন্য আমরা চারপাশ থেকে কিন্তু দুইবার ক্লিয়ার কভার বাদ দিয়েছিলাম। এখান থেকে একটা ক্লিয়ার কভার বাদ যাবে, এখান থেকে একটা ক্লিয়ার কভার বাদ যাবে। সেম প্রসেস যখন আমরা এই দিকের লেন্থে বের করব তখন এদিকের একটা ক্লিয়ার কভার বাদ যাবে, এদিকের একটা ক্লিয়ার কভার বাদ যাবে। তাহলে আমি এখান থেকে বাদ দিব 2 ইন্টু 2.5, এখান থেকেও বাদ দিব -2 ইন্টু 2.5, যেহেতু ক্লিয়ার কভার আমার আছে এত ইঞ্চি। তারপর কি করবো, এই দুটো যোগ করব, এইটা যোগ এইটা। তারপর হচ্ছে এটাকে 2 দিয়ে গুণ করবো, যেহেতু পেরিফেরি লেন্থ উইথ ইন্টু 2। ফাইনালি এটাকে আমি যদি 12 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আমি টোটাল লেন্থটা পেয়ে যাব। এখন আমি যদি এখানটা একটু আমরা চেক করে নিই। আমরা এটাকে ধরেন আমরা কপি করে এই জায়গাটা নিয়ে আসলাম, একটা অফসেট নিলাম 2.5 ভিতরে নিয়ে নিলাম। এবার LI এন্টার দিলাম, সিলেক্ট অবজেক্ট সিলেক্ট করলাম। দেখেন পেরিফেরি কত আছে, 26 ফিট 4 ইঞ্চি। আমাদের এখানটায় কত আসলো, 26.33। তো আমরা যদি 26 প্লাস 4/12 করি তাহলে কত হচ্ছে, সেই 26.33 হচ্ছে। তার মানে আমি যে ক্যালকুলেশনটা করলাম, থিওরিটিক্যাল ক্যালকুলেশন, এটা কিন্তু আমার প্র্যাকটিক্যাল ক্যালকুলেশনের সাথে মিলে গেল। তো আমাদের এই প্রসেসে এখানটায় সূত্রটা বসাতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে পাইলের লেন্থ এবং পাইলের যে উইথ এটাকে নিতে হবে। কিসে নিতে হবে, ইঞ্চিতে নিতে হবে। তো আমরা করব প্রথমে সমান সমান করলাম কি, ডাটাতে গেলাম, যে পাইল বলতেছি আমি, মাই মিস্টেক, পাইল না, ফুটিংয়ের লেন্থ 6 ফিট, এটা বসাইলাম, 6 ফিট আসলো, ইন্টু 12 দিলাম, তাহলে 72 ইঞ্চি হলো, অর্থাৎ এটা হইল। এর সাথে আমি যোগ দিব, মাইনাস দিব 2 ইন্টু কি, ক্লিয়ার কভার। ডাটাতে যাব, ক্লিয়ার কভার কত আছে, এত। তাহলে কত আসলো, এটা হয়নি, -2, ওটা আমি কোথায় করলাম, তাহলে এটাতে হয়ে গেছিল,
এখানে করতে হবে -2 ইন্টু ক্লিয়ার কভার, তাহলে কত আসলো 67, অর্থাৎ 67 আমার এটা আসছে। তো এবার হচ্ছে এটার সাথে যোগ করতে হবে কি উইথ, যেটা উইথ কত আছে, উইথও আছে আমার 6, এটা আমার আসলে 6 হবে, এরকম হবে। এবার আমি হিসাব করে দেখি 6 হইলে তাহলে আমার কত হয়, 6 হলে আমার 23.33 হবে। তো আমি এটাকে নিলাম, এটাকে কি পাইলাম, লেন্থের জন্য পাইলাম। এবার আমার যোগ করতে হবে কি উইথের জন্য আমি নিলাম এটার সাথে উইথ কত আছে 6 ফিট এত ইন্টু 12 -2 ইন্টু ক্লিয়ার কভার এত, তাহলে 134 ইঞ্চি। তাহলে দেখেন এই যে আমার 134 মিলে গেছে, 67 134 এটা মিলে গেছে। তাহলে এই পর্যন্ত আমার ঠিক আছে। এবার কি করতে হবে, এটাকে পুরোটাকে ধরে 2 দিয়ে গুণ দিতে হবে, তাহলে আমি পাবো কত 268 ইঞ্চি। এই যে 268 ইঞ্চি আমি পেয়ে গেছি। এটাকে আমি যদি এখন 12 দিয়ে ভাগ দেই তাহলে হচ্ছে আমার 22.33 ফিট। এই দেখেন 22.33 ফিট আমার মিলে গেছে। আমি যদি প্র্যাকটিক্যাল মেজারমেন্ট একবার চেক করে নিই, আমি একটা বক্স নিলাম 6 ফিট, আর এদিকেও 6 ফিট, এই নিলাম 6 ফিট বাই 6 ফিট। এবার দেখি এটার পেরিফেরি কত আছে, 4 6 24 ফিট। এবার আমি যদি এটাতে ক্লিয়ার কভার নেই, অফসেট নিলাম 2.5 অর্থাৎ 2.5 ইঞ্চি। এবার এটার পেরিফেরি নেই, এলআই এন্টার দিলাম, তাহলে দেন কত আসছে 22 ফিট 4 ইঞ্চি, মানে 22.33। আমাদের কিন্তু আসলো 22.33, এখানটাও আসলো 22.33, তার মানে আমার এই হিসাবটা ঠিক আছে। এবার আমি একটু চেক করে দেখি, আমার কিন্তু 26.33 একবার আসছিল, কিসের জন্য, 8 ফিট 6 ফিটের জন্য। আমি এখানটা একটু লেন্থটা 8 ফিট করে দেখি এই ক্যালকুলেশনটা আমার ঠিক দেখায় কিনা। হ্যাঁ, 26 ফিট 3 দেখাচ্ছে, তার মানে আমার প্রোগ্রামিংটা ঠিক আছে। আমি এটাকে আবার 6 ফিট করে দিলাম। তাহলে আমি কি পাইলাম, যে একটা যে এই যে পেরিফেরি লেন্থ বরাবর আমার একটা সারাউন্ডিং বারের লেন্থ হচ্ছে 22.33 ফিট। তাহলে যে কয়টা আছে সেই কয়টা দিয়ে আমার গুণ দিতে হবে, তাহলে আমার টোটাল আছে কয়টা, 2টা। তাহলে আমি টোটাল লেন্থ হবে কত, এত ইন্টু 2, তাহলে এটা আসলে কত, এটা আবার ফিটে, আমি ফিটটাকে এখানে দিয়ে দিই, আবার একটু এটাকে অ্যাড করে দিই, 44.7 ফিট। এটা আসলে কয়টা ফুটিংয়ের জন্য, একটা ফুটিংয়ের জন্য। তাহলে এটার সাথে আমার টোটাল যতগুলো ফুটিং আছে এটা আমাকে গুণ দিতে হবে। টোটাল ফুটিং আছে 57টা, আমি 57 দিয়ে গুণ দিয়ে দিলাম, তাহলে কত আসলো 2546 ফিট। তাহলে এটা আমার ওয়েটটা বের করার সূত্র খুব সহজ, কি করতে হবে, 20⁻², মানে 20 স্কোয়ার ইন্টু লেন্থ কত, এই যেটা হচ্ছে লেন্থ, ভাগ 532 দিলেই আমার ওয়েটটা চলে আসলো 1914 কেজি। এবার আমি যদি পুরোটা টেনে দিই, দিয়ে এখানটায় আমি এটাকে একটু টেনে দিলাম, এখানটায় আমি অল্টার সাম এটা দিলে টোটাল ওয়েটটা চলে আসলো। আর এখান থেকেও আমি টোটাল ওয়েটটা পাবো, সেক্ষেত্রে আমি এটাতে একটা ঘর অ্যাড করে নিলাম, এটাতে আমি একটা ঘর, এটাতে একটা ঘর অ্যাড করে নিলাম। এবার এটা অল্টার সাম দিলাম, এটাতেও অল্টার সাম দিলাম, তাহলে হচ্ছে আমার টোটাল ওয়েটটা এখানটা আমি পেতে থাকলাম। তো এইখানে আপনারা কি করবেন, টপ লং এর ওয়েট আর টপ শর্টের ওয়েট এটা আপনারা অ্যাড করবেন। তো আমরা এখানটা কি পাইলাম, সারাউন্ডিং বারের ওয়েট পেয়ে গেলাম। এখন আপনার যদি এই প্রজেক্টে সারাউন্ডিং বার না থাকে, আপনি দেবেন কি 0 দিলে বিবিএস এটা 0 দেখাবে, কোনো ওয়েট আর নাই। সো আমরা এটাকে 2 দিয়ে রাখলাম, তার মানে এখানটায় আমার ওয়েট 1900 কেজি ওয়েট চলে আসছে। তো আমার এখন টোটাল ফুটিংয়ের ওয়েট কত সেটা আমি এখন এখানটায় অ্যাড করব। আমার তো ভলিউম টোটালটা অ্যাড হয়েছে, এবার আমার রিভার দরকার। রিভার কি অ্যাড করব, এই যে বিএল প্লাস বিএস প্লাস টিএল প্লাস টিএস প্লাস
সারাউন্ডিং বার। এইভাবে টোটালটা আমরা কন্ট্রোল দিয়ে দিলেই টোটালটা হয়ে যাবে। অল্টার সাম দিলে এই জিনিসটা আমরা এখানটায় পেয়ে গেলাম। এখন আমি যদি এই পুরাটা ধরে আরেকবার কন্ট্রোল দিয়ে দিই তাহলে সবগুলো আমরা এখানটায় পেয়ে গেলাম। এবার দেখেন আমি যদি এখানটা একটু অন্যরকম দিই, 22টা দিলাম, এটা ধরেন 8 ফিট বাই 7 ফিট দিলাম, তাহলে কিন্তু আমার এখানটা ওয়েটটা ভ্যারি করতেছে। এবং আমি যদি আরও কম দিই, 14টা দিই, দেখেন আমার ওয়েট এবং ভলিউম ভ্যারি করতেছে। তার মানে এই প্রোগ্রামিংটা আমার ঠিক আছে। এছাড়াও আপনারা যদি সময় পান, সময় পেয়ে আপনারা আরও অন্যান্যভাবে ট্রাই করেও দেখতে পারেন। তবে এখন আমাদের কি হলো, আমরা পুরো একটা ফুটিংয়ের এখানে ডাটা ইনপুট দিলেই একই সাথে আমি কি পাচ্ছি, ভলিউম পেয়ে যাচ্ছি, রিভারের ওয়েট পেয়ে যাচ্ছি। রিভারের জন্য আবার আমি এখান থেকে সুন্দর মতো বিবিএস করে আলাদা করে সারাউন্ডিং বার কত মিলি কত ফিট, এগুলি কত মিলি বার কত ফিট, এটাও আলাদা করে একটা চার্ট পেয়ে যাচ্ছি। তাহলে একই সাথে আমার বিবিএস করাও শেষ, ভলিউমটা বের করাও শেষ। এবার আমাদের কি কাজ করতে হয়, এটা আমরা কিন্তু আগের বার দেখছিলাম। কাস্টিংয়ের জন্য আমরা একটা দিব। কি বলছিলাম আপনাদেরকে এর আগের ক্লাসে, যে ফাইলের জন্য আমরা প্রিকাস্ট ফাইলের জন্য একটা আপনাদেরকে করতে বলছিলাম। কাস্ট ইনস্টিটিউটটা তো আমরা করে দিয়েছি, তাহলে প্রিকাস্টের জন্য কীভাবে করতে হয় এটা আপনারা করবেন। তো এটা আপনারা করছেন কিনা আমি জানি না, তো এটা আমি একটু আবার দেখাই দিচ্ছি, খুব সহজ। এটা আমরা কি করব, এই টোটাল ভলিউমটা এই ডাটাতে যে প্রিকাস্টের যে ভলিউম আছে, টোটাল ভলিউম কোথায় আছে দেখে নিই, এই যে এটা অ্যাড করে দেব, তাহলে আমার সব কিছু চলে আসবে। এখানটা আপনি চাইলে রেশিওটা ফিক্স করতে পারেন, 1, 1.5, 3, 1, 2, 4, 1, 3, 6 বা 1, 1, 2, হোয়াট এভার আপনি যেটা দিবেন সেটা ওখান থেকে চলে আসবে। সো একই প্রসেসে আমরা কিন্তু ফুটিংয়েরটাও করব। কাস্টিংয়েরটা বের করা খুব সহজ। এটা এখান থেকে আমরা কপি করে এনে পরের ঘরে যদি পেস্ট করি এবং এখানটায় লিখি ফুটিং, তাহলেই কিন্তু আমার এই জিনিসটা হয়ে গেল। এই ভলিউমের ঘরটাতে আমরা যাব এবং হচ্ছে ডাটার এখানে যে ফুটিংয়ের জন্য টোটাল কত এতটা দিয়ে দিব। তাহলে এখানের জন্য আমার কতটুকু সিমেন্ট, কতটুকু হচ্ছে আমার স্যান্ড, সেটা আমরা সব কিছু এখানটায় চলে আসবে। সিলেক্ট স্যান্ড কতটুকু, এত সিএফটি, লোকাল স্যান্ড এত সিএফটি, অ্যাগ্রিগেট, ব্রিক বা স্টোন যদি দিই, স্টোন দিলে স্টোন এত সিএফটি, ব্রিক এত নো, সব চলে আসলো। তাহলে আমি আমাদের কাজ করার জন্য সমস্ত ধরনের মালামাল এখানটায় পেয়ে গেলাম। এখন বাকি কি থাকে এই জিনিসটা নিয়ে একটু আমরা আলোচনা করব। ফুটিংয়ের সাথে মাটির আরও কিছু জিনিস বাকি থাকে, ওই জিনিসটা নিয়ে একটু আমরা আলোচনা করব। তারপরে হচ্ছে আমরা বেসমেন্টের যে এস্টিমেশন আছে সেই বেসমেন্টের এস্টিমেশনে আমরা যাব। তো দেখি আমাদের এখানটায় আর কি কি জিনিস আছে। দেখেন ফুটিং আমাদের হিসাব শেষ হয়ে গেল। ফুটিংয়ের সাথে সাথে আমাকে আর কি কি জিনিস কনসিডার করতে হবে। ফুটিংয়ের সাথে সাথে আমাকে এখানটায় কনসিডার করতে হবে হচ্ছে নিচে একটা সিসি থাকতে পারে। আমরা এই ড্রয়িংটাকে একটু কপি করি আগে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটাকে আমরা কপি করলাম, কপি করে এই জায়গায় নিয়ে গেলাম, এটাকে একটু মুভ করে নিচে রাখি। এটাকে আমরা সিলেক্ট করলাম, মেক কারেন্ট এটাকে রাখলাম। এবার একটা অফসেট নিলাম, হচ্ছে 3 ইঞ্চি। একটা অফসেট আমরা এখান থেকে নিই, হ্যাঁ সেটা স্কেলে করা নেই, সমস্যা নেই। আমরা এটা স্কেলে করা নাই, আমরা আপাতত ধরলাম যে এটা হচ্ছে 3 ইঞ্চি, কথার কথা আর কি। এক্সটেন্ড করে দিলাম। তো মাটির কন্ডিশনের উপর ডিপেন্ড করে এই ফুটিংয়ের নিচে অনেক সময় অনেক কিছু দেওয়া হয়। তো কখনো একটা 1 লেয়ার সিসি দেওয়া হতে পারে, এখানে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি একটা সিসি দেওয়া হতে পারে। সিসি মানে কি, যে যেটাতে কোনো রিভার বা রেইনফোর্সমেন্ট থাকবে না। তো এই জন্য আমরা এখানটা একটা সিসি ধরলাম
প্লাস হচ্ছে কি ধরতে হবে, যদি আমাদের আরও ডিজাইনে লাগে এরকম যে মাটির অবস্থা আরও খারাপ, তাহলে এখানে একটা এক লেয়ার ব্রিক ফ্ল্যাট সোলিং এটাও আমাদের ধরতে হতে পারে। তো আমরা এখানটা একটা হ্যাচ দিব, হ্যাচ দিয়ে এখানটায় দিলাম, হ্যাচটাকে আমরা ব্রিকের যে হ্যাচ আছে এটাতে কনভার্ট করে দিলাম, ক্লোজ দিয়ে বের হয়ে গেলাম। এটা হচ্ছে আমার এক লেয়ারের ব্রিক ফ্ল্যাট সোলিং এখানটায় আমাদের আছে। তো আমি চাইলে এটাকে এখানটা যেরকম করে লেখা হয়েছে এরকম করে লিখতে পারি। তো ওইটা আর আমি দেখাচ্ছি না, এটা ধরেন একটা ব্রিক ফ্ল্যাট সোলিং। এরপরে আরও একটা জিনিস এখানটায় থাকতে পারে, সেটা কি থাকতে পারে আমি দেখাই। ধরেন এখানটায় কথার কথা এটা হচ্ছে 1.5 ফিট দূরে আমরা এটাকে নিয়েছি। এটাকে এবার হ্যাচ দিলাম, এইটাকে, এটার নাম দেব হচ্ছে না এটা না, স্যান্ড, স্যান্ড যেটা এই স্যান্ডটাকে দিলাম। এটাকে আমরা আর একটু হালকা দিতে পারি, এটাকে 2 দিই, আর একটু হালকা হলো, আর একটু দিই, 3 দিলাম, একটু হালকা হলো। হ্যাঁ, তাহলে এরকম একটা স্যান্ড ফিলও থাকতে পারে। মাটির অবস্থা যতটা খারাপ হবে সেই অনুযায়ী ডিপেন্ড করে এখানে ডিজাইনার বা ইঞ্জিনিয়ার তিনি বিভিন্ন ধরনের জিনিস রিকমেন্ড করতে পারেন। প্রথমে এটাকে কি করতে পারেন, স্যান্ড ফিল করতে পারেন, তারপরে হচ্ছে এক লেয়ার সোলিং দিতে পারেন, তারপর সিসি দিতে পারেন, তারপরে হচ্ছে ফুটিং দিতে পারেন। আবার ডিরেক্ট এত কিছু না করে সিসির উপরও ফুটিং দিতে পারেন, আবার এটাও না করে শুধুমাত্র সোলিংয়ের উপরও ফুটিং দিতে পারেন। আরেকটা পোস্ট কন্ডিশন আমরা ধরে রাখি, যেখানে যদি মাটির অবস্থা এর চেয়েও খারাপ হয় তাহলে আরেকটা জিনিস করা হইতে লাগতে পারে, সেটা হচ্ছে কি, এটাকে আমরা আরেকটু এই পর্যন্ত নিয়ে আসলাম, এটাকে এখানে আনলাম, এটাকে এখানে আনলাম, এইবার হ্যাচ দিলাম, এটাও হ্যাচ দিলাম। এটা একটু ঘনই থাকে, এটা একটা আলাদা লেয়ার। এটা হচ্ছে স্যান্ড খোয়া কম্প্যাকশন, অর্থাৎ এখানটা শুধুমাত্র স্যান্ড আছে, কিন্তু এখানটায় শুধু স্যান্ড নেই, এখানটা আছে কি স্যান্ড এবং খোয়া। তা আমি এবার একটু এটাকে লিখে দিই, হ্যাঁ, না লিখলে এই জিনিসটা পরে বোঝা যাবে না। আমি এটা মেবি ম্যাকাডাম বলা হয় না? হ্যাঁ হ্যাঁ, ওটাকে ম্যাকাডাম বলা হয় অথবা স্যান্ড খোয়া কম্প্যাকশন, এই দুটাই বলা হয় আর কি। তো এই জিনিসটাকে আমরা বলতেছি ব্রিক ফ্ল্যাট সোলিং। আমরা এটাকে কপি করে আনি, এটাকে কপি নেই, এটাকে কপি করে আনি, আমরা বিএফএস লিখলাম। বিএফএস মানে হচ্ছে ব্রিক ফ্ল্যাট সোলিং। আচ্ছা, আমি লিখে দিই ব্রিক ফ্ল্যাট সোলিং। ফ্ল্যাট সোলিং মানে হচ্ছে কি জাস্ট ব্রিকটা এক লেয়ারে বিছাই দিবে, আর কিছু না, নর্মালি বিছাই দেবে একটার পর একটা। তো এখানে কিছু পরিমাণ স্যান্ড লাগে, মাঝখানে কিছু স্যান্ড দেওয়া হয়, তো ওটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এরপরে আমরা কি করলাম, এখানটা এক লেয়ারে স্যান্ড দিলাম, এটাকে দিলাম হচ্ছে আমরা স্যান্ড ফিলিং। আর এরপর আরেকটা কপি করলাম, এটাকে আমরা দিলাম হচ্ছে, এটার নাম হচ্ছে আমরা দিতে পারি এই ম্যাকাডাম ওয়ার্ক অথবা স্যান্ড খোয়া কম্প্যাকশন। এটাকে ম্যাকাডাম ওয়ার্কও বলে, অনেকে স্যান্ড খোয়া কম্প্যাকশন বলে। তো এরকম অনেকগুলো জিনিসই থাকতে পারে। এর বাইরেও যদি আরও অবস্থা খারাপ হয় তাহলে কি করতে হয়, এখানটায় তখন পাইলের দিকে যেতে হয়। এর সাধারণত তখন ফুটিং দিলে এর চেয়ে আর বেশি সয়েল ট্রিটমেন্ট সচরাচর কোথাও করা হয় না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় খরচ বাঁচানোর জন্য একটা জিনিস করা হয়, তবে ওইটা আসলে খুব একটা আপনার এই মানে স্ট্যান্ডার্ড কিছু আমি বলবো না, স্ট্যান্ডার্ড বলতে যে নিয়মের মধ্যে যেটা এরকম কিছু জিনিস আসলে এটা না। তারপরও যদি অনেক সময় রিস্ক এড়ানোর জন্য ক্লায়েন্ট দেখা গেল একান্তে ফুটিং দিতে চাচ্ছে না, সরি পাইল দিতে চাচ্ছে না, কিন্তু আবার মাটির অবস্থাও খুব একটা ভালো না, সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় এই প্রিকাস্ট পাইলের বদলে স্যান্ড পাইল করা হয়। স্যান্ড পাইল অনেক ঘন ঘন করে স্যান্ড পাইল করা হয়। স্যান্ড পাইলের বিষয়টা আসলে আমরা
পরবর্তী ক্লাসে এটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা একটু এটা সম্বন্ধে একটু বেসিক জিনিস ধরে রাখি। মনে করেন এটা হচ্ছে আমার ল্যান্ড, জমিটা, এখানটায় আমার হচ্ছে বিল্ডিংটা হবে। তো এই জায়গাটায় যেহেতু মাটির অবস্থা পুরোটাই খুব একটা ভালো না, তো এটাকে কি করতে হয়, আমরা একটু এক ধরনের স্যান্ড পাইল করি। স্যান্ড পাইল করলে কি হয়, এই জায়গাটা যখন আমরা বোরিং করা হয় মাটিগুলো চেপে যায়। মাটিগুলো চেপে গেলে কি হয়, নিজেদের মধ্যে যে লুজ কানেকশন ছিল, মাটিগুলো যে লুজ ছিল সেটা কিছুটা টাইট হয়। তার মধ্যে আমরা কম্প্যাক্টেড স্যান্ড একদম ভরে দিই। এতে করে কিছু দূর পরপর যেহেতু স্যান্ডের একটা বড় লেয়ার এখানটা দেওয়া হয়, সেই কারণে মাটিগুলো, এই লুজ মাটিগুলো চাপের কারণে একটু টাইট হয়ে থাকে, একটু কম্প্যাক্ট হয়ে থাকে। তখন মাটিটা স্বাভাবিকভাবে, লুজ মাটি যেভাবে লোড নিতে পারতো না, কম্প্যাক্টেড মাটিটা কিছুটা আগের চাইতে বেশি লোড নিতে পারে। তো স্যান্ড পাইলটা কিভাবে দেওয়া হয়, যে এরকম মনে করেন এটা হচ্ছে একটা ছোট করে পাইল, ছোট সাইজের 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি, যখন যেরকম লাগে সেরকম একটা সাইজের স্যান্ড এখানটা দেওয়া হলো। সেটা 20 ফিট হতে পারে, 15 ফিট হতে পারে। এটা হচ্ছে আমি প্ল্যানে দেখাচ্ছি। মনে করেন এখানটা একটা স্যান্ড পাইল করা হলো। তারপর কি করা হয়, এটার 6 ইঞ্চি বা 10 ইঞ্চি বা 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্স পর আরেকটা করে এরকম স্যান্ড পাইল করা হয়। এবার এই পুরোটাকে আবার এই যে কিছু এরকম এরকম করে পাইলটা করা হয়। এতে করে যেহেতু কিছু দূর পর পরে এই জিনিসটা এরকম স্যান্ডের একটা লেয়ার ঢুকানো থাকে, সেই কারণে মাটিটা একটু শক্তিশালী হয়। এই গর্তগুলো কি দিয়ে করা হয় সাধারণত? এই গর্তগুলো হচ্ছে আপনার যে স্যান্ড পাইলের জন্য এক ধরনের হ্যামার আছে, এই হ্যামারগুলো দিয়ে এই গর্তটা করা হয়। তারপর হচ্ছে এই গর্তটা করে, মানে বোরিংটা করা হয় এক ধরনের, এটাকে আমরা যদি দেখাই মেশিনটা, স্যান্ড কম্প্রেশন, এই যে এটা অনেকটা বড়, এত বড়টা ইউজ করা হয় না আমাদের এতে। এই যে নর্মাল যে বোরিংয়ের জন্য যে এরকম বোরিং মেশিন ব্যবহার করা হয়, স্যান্ডের জন্য ওইরকমভাবেই মেশিন ব্যবহার করা হয়। তবে এই মেশিনটা ছোট, এরিয়াটা ছোট। এখানে যেটা হয়েছে এটা অনেক বড়, এটা হতো অন্য প্রজেক্টের জন্য, তো এরিয়াটা ছোট। এটা যেটা করা হয়, মাটি এই রোটারি টাইপ? হ্যাঁ, রোটারি টাইপেরই। এটা জাস্ট ঘুরে মাটিটা বের করে আনে। যেটা হলো পাইলের জন্য কি হয়, একেবারে এটাও যায়, প্লাস হচ্ছে কাদা মাটি যেটা আছে ওইটাও বের করে, পানিটা বের করে আনে, একটা লাগে। এটাতে ওটার থেকে একটু কম কষ্ট হয় আর কি। জাস্ট যেহেতু নরম মাটি খুব সহজে ঢুকে যায়, ওই জায়গাটা মাটিটা বের করে আনে। তারপরে স্যান্ড দেওয়া হয়, ওই গর্তে স্যান্ড দেওয়া হয়। এই যে এই গর্তে স্যান্ড ঢুকে দেওয়া হলো, এবং কিছু লেয়ার পরপর, মনে করেন 2 ফিট বা 3 ফিট পরপর স্যান্ড দেওয়ার পরে হ্যামার দিয়ে কম্প্যাক্ট করা হলো, স্যান্ডগুলো খুব যাতে টাইট হয়। এরকম করে করে স্যান্ড পাইলগুলো সব জায়গায় দেওয়া হয়। এতে করে বিল্ডিংটা মূলত, তখন বিল্ডিংয়ের সমস্ত লোড সরাসরি মাটির উপর না যেয়ে এই কম্প্যাক্টেড স্যান্ডের উপরেও কিছুটা চলে যায়, ডিস্ট্রিবিউট হয়। এটাও একটা তখন ফাউন্ডেশনের মতো কাজ করে। এটার পরেও আরেকটা কি ইউজ করা যায়, যে গাছ পাইল? হ্যাঁ, আমি ওইটাই বলতেছি। যেটাতে স্যান্ড পাইলেও কাজ হয় না, সেই জায়গাটায় মানে নদীর পাশে বা খালের পাশে মাটিগুলো একেবারে কাদা মাটি, তখন আরেকটা জিনিস করা হয়, সেটা হচ্ছে ওই গাছ পাইল অথবা বল্লা পাইল এটাকে বলে। তো ওইটাও এরকমই। হ্যাঁ, এই কি ফাইল? বল্লা পাইল বা বল্লি পাইল এরকম বলে এটাকে। যদি আপনি এলজিডির টেন্ডার বা ইয়ে দেখেন, সেখানে আপনি দেখবেন বুল্লা পাইল লেখা, BULLH। হ্যাঁ, তো ওইটাকে গাছ পাইল বা গজার পাইল, মানে এক জায়গায় এক রকম নামে ডাকে আর কি। তো আমরা ওটাকে যদি, এটাও অনেকটা এইরকম, ঠিক আছে। ধরেন এখানটায় ওই মেহগনি গাছ, গাছ পাইলে কি নির্দিষ্ট কোনো গাছ দেওয়া হয়? ওই নির্দিষ্ট গাছটা হলে টেন্ডারে আকাশমণি গাছটাকে বেশি প্রেফার করা হয়। হ্যাঁ, তো
এছাড়াও যদি আপনার হচ্ছে এটা কতটুকু লম্বা দিতে হয় গাছ পাইলটা? গাছ পাইলটা কতটুকু লম্বা দিতে হয় এটা আসলে ডিজাইনার বলে দেয় যে কতটুকু লম্বা দিতে হয়। তবে আমাদের দেশে যে স্ট্যান্ডার্ড সাইজ আছে সেটাতে 3 ধরনের সাইজ আছে, একটা হচ্ছে 10 ফিট, একটা হচ্ছে 20 ফিট, আরেকটা সম্ভবত আছে 40 ফিটের। তবে ওইটা আপনার পাওয়াটা একটু টাফ আর ওর দামটাও একটু বেশি। আর এগুলো স্থায়িত্ব কেমন থাকে? গাছ গাছ পচে পাইল যায় না? দিলে আপনাকে এটা পার্মানেন্ট দিয়ে দিতে হবে না, ওইটা আর উঠে আসবে না, ওটা ওখানেই থেকে মানে যাবে। বলতেছি ওইটা কি পচে যায় না অবশ্যই পচে যায়, গাছটা? অবশ্যই পচে যায়, ওই জিনিসটা অবশ্যই পচে যায়। এবং ওই জিনিসটা আপনার হচ্ছে টেম্পোরারি কাজের জন্য দরকার। এখন আমাদের অনেকে হচ্ছে পার্মানেন্ট কাজে এটা ইউজ করে, যেটা ঠিক না। আমি আগেই বলছি এটা আসলে স্ট্যান্ডার্ড কিছু না, তবে অনেক সময় এই জিনিসটা করা হয়। তো যদি পরে এরকম ধরেন হয়, পচে গেলে ওই জায়গাটা তো অসম বসম হইতে পারে, হ্যাঁ যেমন হ্যাঁ, ওই জায়গাটা অবশ্যই ড্যাম হয়ে যাবে, সেটেলমেন্ট হয়ে যেতে পারে, কোন ধরনের ইয়া হইতে পারে। তবে আমরা বিল্ডিংটা ডিজাইন করি কিভাবে, এই যে দেখেন, এটা আসলে ডিজাইনের ইস্যু। সব দিকে ফুটিং দেওয়া আছে এবং সব দিকে গ্রেড বিম দেওয়া আছে। সব দিকে কি আছে, গ্রেড বিম দেওয়া আছে, যে কারণে যদি একদিকেও কোনো কারণে মাটি সরেও যায় তাহলে ওই জিনিসটা পুরোটা ওই জায়গায় আসলে ইয়া হয় না, মানে বেঁকে যেতে পারে না, ডিউ টু অন্যান্য জায়গাটাও ওটাকে ধরে রাখে। তবে পুরো একদিকে মনে করেন এই পুরো সাইডটাই যদি একবারে কলাপস করে যায় তাহলে আসলে কিন্তু বিল্ডিংটা সমস্যা হতে পারে। এখন এই যে স্যান্ড পাইল বা বল্লা পাইল, এটা আসলে একতলা বা দুইতলা বিল্ডিং, তিনতলা বিল্ডিংয়ের জন্য করলে তাও হয়তো এই জিনিসটাকে ধরেন আপনি করতে পারেন, কিন্তু 5 তলা 6 তলা বিল্ডিংয়ের জন্য আপনি এইটাকে কখনোই সাজেস্ট করা যাবে না। যত ক্লায়েন্ট আপনাকে বারবার বলুক যে ভাই একটু খরচ কমান, অল্পের মধ্যে করে দেন, কিন্তু এটা আসলে সম্ভব না বা করা উচিত না। তো এটা করা হয় হচ্ছে মূলত শোর প্রোটেকশনের জন্য। হ্যাঁ, শোর প্রোটেকশনের বিষয়টা কি? শোর প্রোটেকশনটা হচ্ছে, মনে করেন আপনি আপনার বিল্ডিংয়ের আশেপাশে এমন কোনো জায়গা আছে যে জায়গাটা আপনি স্ট্রাকচার বানাচ্ছেন না, কিন্তু যেখানকার মাটিটা ভেঙে যাওয়ার প্রবণতা আছে, বাউন্ডারি ওয়াল আছে ওই দিক দিয়ে আপনার গার্ডেন আছে, বা আপনার মূলত প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা রক্ষা করার জন্য ওই জায়গাটা আপনার মাটি শক্ত করার জন্য আপনি এটা করে আপনি ওই জায়গাটার মাটিটা শক্ত করলেন, ওটার উপরে স্ট্রাকচার তৈরি করার জন্য আসলে এই জিনিসগুলো না। কিন্তু আমাদের দেশে এরকম একটা প্র্যাকটিস আছে, বিশেষ করে আমাদের পার নদী বা খালের পার বাদ করার সময় আসলে আমরা এই ধরনের পাইল দিয়ে ওই জায়গাটাকে শক্ত করে ফেলি। তো সরকারি কাজে আপনি দেখবেন যে যতগুলো বাঁধের কাজ আছে, বাঁধ রিপেয়ারের কাজ আছে, বাউন্ডারি ওয়ালের কাজ আছে, অথবা রিটেইনিং ওয়ালের কাজ আছে, এইসব জায়গায় হচ্ছে এই স্যান্ড পাইল অথবা বল্লা পাইলের প্রচুর কাজ থাকে। কারণ ওই স্ট্রাকচারগুলা হচ্ছে আপনার পার্মানেন্ট স্ট্রাকচার না, যে কোনো সময় রিটেনিং ওয়ালটা বা রিটেনিং ওয়াল বলছি, বাউন্ডারি ওয়ালটা ভেঙে যেতে পারে, আবার লাগানো করতে পারে, কিন্তু স্ট্রাকচারে এটা সাজেস্ট করা হয় না। আমি এটা এখন এই জন্য আপনাদের দেখাচ্ছি, যদি আপনাদের কোনো প্রজেক্ট থাকে তাহলে যাতে আপনারা এস্টিমেট করতে পারেন সেই বিষয়ে আপনাদেরকে এটা ধারণা দিচ্ছি। তো এখন আমরা এই জিনিসগুলো একটু ইনপুট দেওয়ার ব্যবস্থা করব, কারণ যেহেতু আমরা এখন শুধুমাত্র ম্যাটেরিয়াল নিয়েই হিসাব করতেছি, আমরা এখনও প্রজেক্টের অন্যান্য জিনিসগুলো নিয়ে হিসাব করতেছি না। তো আমরা এই জিনিসগুলো নিয়েও এখানটা কীভাবে ইনপুট দিতে হয় সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। তবে এই এক্সেলটা আমরা গুছানোর জন্য আমরা এই ডাটাটাকে দুইটা ভাগে করব। একটা হচ্ছে যেখানটা আমরা শুধুমাত্র ম্যাটেরিয়ালের ডাটা ইনপুট দিব, এটা একটা ট্যাব। আরেকটা ট্যাব করব, সেটা হচ্ছে প্রজেক্টের আদার ইনফরমেশন, যেখানটা আমরা ইনপুট দিব, অর্থাৎ সিসি কোথায় কোথায় হবে, সোলিং কোথায় কোথায় হবে, সেটাকে ফুটিংয়ে হবে নাকি স্ল্যাবের নিচে হবে নাকি ফ্লুটিং স্ল্যাব দুইটার নিচেই হবে, তারপর হচ্ছে স্যান্ড কম্প্যাকশন কোথায় কোথায় হবে, শুধু ফুটিংয়ের নিচে নাকি পুরো ফ্লোর জুড়েই হবে, তারপর হচ্ছে আমার মাটি কাটা কোন কোন এরিয়া জুড়ে থাকবে, শুধু ফুটিংটুকু মাটি কাটবো না পুরোটুকু মাটি কাটবো, তারপর হচ্ছে আমার যে ওই ম্যাকাডাম ওয়ার্ক কোথায় থাকবে, তারপর হচ্ছে আমার গ্রেড বিমের নিচে কিছু কাজ আছে সেগুলি আমার কোথায় কোথায় থাকবে, এই ধরনের প্রজেক্টের অন্যান্য ইনফরমেশন যেগুলি আপনার রড বালু সিমেন্টের সরাসরি মেইন স্ট্রাকচারের সাথে জড়িত না, সেগুলির জন্য আমরা আরেকটা ট্যাব করব।
তো ওই ট্যাবটা করার সময় আমি কিন্তু আর তখন এগুলোকে ব্রিফ দিব না, সেই জন্যই হচ্ছে আপনাদেরকে ফুটিংয়ের নিজে কী কী জিনিস আছে এই জিনিসটা পুরোটা আমরা এখানটায় দেখাচ্ছি। এখন এটার সাথে আমাদের আরও কিছু জিনিস দরকার, সেটা হচ্ছে এইটা ম্যাকাডাম ওয়ার্ক বা স্যান্ড ফিলিং ওয়ার্কটা আমরা কোথায় করব, কিভাবে করব। স্যান্ড ফিলিং আছে, ব্রিক সোলিং আছে এবং হচ্ছে আমার সিসি আছে, এই জিনিসগুলো আমরা কিভাবে কাজটা করব এটা একটু আমাদের ধারণা করতে হবে। যেমন হচ্ছে এটা করার জন্য আমাদের কী কী লাগবে, প্রথমে অবশ্যই মাটি কাটা কতটুকু কাটতে হবে এই জিনিসটা আমাকে বের করতে হবে। ফুটিংয়ের নিচে আসলে কতটুকু কাজ আছে এই জিনিসটাকে কনসিডার করে। যেমন এখানটায় ফুটিংয়ের ডেপথ আছে কতটুকু আমরা দেখে নিই। এই শিডিউল থেকে আমার টোটাল থিকনেস আছে 12 ইঞ্চি, 16 ইঞ্চি, 20 ইঞ্চি ধরলাম আমি। এটা সবচেয়ে বড় ফুটিং, আমার বড় ফুটিংয়ের ডেপথ আসছে কত, 20 ইঞ্চি। এটা যেহেতু টিপিক্যাল একটা সেকশন আমি এটাকে ধরে নিলাম, এটাই হচ্ছে আমার সেই 20 ইঞ্চি। তাহলে এরপরে কতটুকু আছে, এটা হচ্ছে আমার বেসমেন্ট লেভেল, এটা আছে আমার কি ইজিএল মানে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল। আমাকে বলে দিয়েছে ইজিএল থেকে 6 ফিট ধরে আমার বেসমেন্ট লেভেল, তারও 2 ফিট নিচে এখানে ছোট একটা করে গ্রেড বিম পর্যন্ত যতটুকু কলাম আছে এতটুকু কলামই হবে, প্লাস গ্রেড বিমটা হবে। এখান থেকে এটা আছে কত, 20 ইঞ্চি। এরপরে আছে কত, 2.5 ইঞ্চি, এটাকে আমি 3 ইঞ্চি ধরলাম, তাহলে 23 ইঞ্চি। আরও 3 ইঞ্চি গেল, তাহলে 26 ইঞ্চি। এটা ধরলাম আরও 1.5 ফিট, তাহলে এর সাথে আরও 1.5 ফিট যোগ হলে এটা ধরলাম আরও 1.5 ফিট। তাহলে এই টোটাল যে লেন্থটা আছে এই টোটাল লেন্থ পর্যন্ত কিন্তু আমাকে মাটিটা কাটতে হবে। শুধু ফুটিং থেকে কলামের যতটুকু ডেপথ এটাই কনসিডার করলে হবে না, এতটুকু আমার এই পর্যন্ত আমার কাটতে হবে। কাটার পরে কি করতে হবে, প্রথমে এখানটায় 1 লেয়ারের ম্যাকাডাম এখানটায় দিতে হবে। ধরেন এটা 1.5 ফিটের আছে টোটাল ডেপথ, তাহলে এটা কাজ করবো কীভাবে, প্রথমে 6 ইঞ্চি দিব, 6 ইঞ্চি আমি স্যান্ড খোয়া এখানটায় ফেলবো। তারপরে খুব ভালো করে এটা কমপ্লেকশন করব। কমপ্লেকশন করলে কি হবে, এটা একটু কমে যাবে, হয়তো 5 ইঞ্চি হয়ে যাবে। তারপর আবার আমি আরেক লেয়ার এখানটায় দিব, দিয়ে আবার কমপ্লেকশন করব, করে দেখা গেল আমার 10 ইঞ্চি ফিল আপ হয়েছে। তারপর আমি আবার একটা দিব, এরকম করে দেখলো 14 ইঞ্চি ফিল আপ হয়েছে। তারপর আরেকটা লেয়ার দিব, এরকম করে আমার 18 ইঞ্চি মানে 1.5 ফিট ফিল আপ করতে হবে, যে কয় লেয়ারে দেওয়া যায়। তবে সাধারণত 6 লেয়ার, 6 ইঞ্চি 6 ইঞ্চি 6 ইঞ্চি 3 লেয়ার করে কমপ্লিট করতে পারলেই সাধারণত কাজটা হয়ে যায়। যদি না হয় তাহলে আমরা একাধিক লেয়ারও এখানটায় ইউজ করতে পারি, 3-এর অধিক লেয়ারও ইউজ করতে পারি। সেম প্রসেসে স্যান্ড ফিলিংটাও আমরা সেভাবে করব। এটা এখানটা দেওয়ার পরে আমরা একটা কমপ্যাক্ট করব, তারপর আরেক লেয়ার দেওয়ার পরে কমপ্যাক্ট করব এবং ফাইনাল লেয়ার দেওয়ার পরে কমপ্যাক্ট করব। তারপরে আমরা তার উপরে সোলিং মানে শুধু ইট, সিঙ্গেল ইট বিছাই দেবো, তারপর একটা সিসি দিব। এই সিসি দেওয়ার আগে মাঝখানে আমাদের এখানটা আরেকটা জিনিস লাগবে, এটাকে বলা হয় পলিথিন। এই পলিথিনটা কিন্তু আমার এখানটায় বিছাইতে হবে, না বিছাইলে কি হবে, এটার উপর যে আমার সিসিটা দিব এই সিসিটা কিন্তু মানে অ্যাব্রো থ্যাব্রো হবে। তো অনেকে যেটা করে এই ডিরেক্ট সোলিংয়ের উপরই সিসিটা দিয়ে দেয়, এতে করে একটা অসুবিধা হয়, সেটা হচ্ছে হলো ইটগুলোর মাঝখানে ফাঁকা ফাঁকা থাকে, তখন হচ্ছে কাস্টিংগুলো ভিতরে ঢুকে যেতে পারে। তো এরপরে হচ্ছে ফাইনালি আমি এইখানে ফুটিংয়ের জন্য কি করব, শাটারিং করব। এই চারপাশে যে শাটারিংটা আছে এই ফুটিংয়ের জন্য এই শাটারিংটা করব। তারপরে তার মধ্যে কি দিব, আমি ঢালাই দিব। তাহলে আমার এই ফুটিংয়ের জন্য এগুলির সাথে সাথে আরেকটা জিনিস কনসিডার করতে হবে, সেটা হচ্ছে শাটার ওয়ার্ক। এখন শাটার ওয়ার্কটা 2 ধরনের হয়। শাটার ওয়ার্ক বলতে আসলে কি বোঝাচ্ছে, শাটার ওয়ার্ক বলতে এটাকে আসলে ফ্রেমিংটা বোঝাচ্ছে। এই দেখেন আমরা যে ফুটিংয়ের ড্রয়িংটা করছি, মনে করেন এটা ফুটিংয়ের ড্রয়িং, এটাকে আমরা এখন ডিরেক্ট দিই। এটা হচ্ছে আমার ফুটিংয়ের আউটসাইড, এখান থেকে আমি 1/2 ইঞ্চি একটা অফসেট টানলাম। তো এইখানটা আমার এই ভিতরটা আমরা কাস্টিং দিতে হবে, এই জন্য কী করতে হয়, আমার একটা 1/2 ইঞ্চির একটা কাট এই দিক দিয়ে চারপাশ দিয়ে এখানটায় লাগাই দিতে হয়। প্রথমে একটা খাঁচা তৈরি করে নিতে হয়, এই যে এতটুকু হাইটের চারপাশে আমি এরকম একটা খাঁচা ক্রিয়েট করে নেব। তার ভিতরে আমি কি করব, এই রডটা বাইন্ডিং করা যে আমার রড, সেই রডটা এখানটায় নিয়ে আসবে। যদি টপ লেয়ারের রড থাকে টপ লেয়ারের রডটাও এখানটায় আমরা দিয়ে দিব। তারপরে হচ্ছে আমরা এখানটায় এর ভিতরে রেডি মিক্স হোক বা যদি আমি মিক্সচার মেশিনে আমি আমার মশলা বানাই, সেই মশলাটা আমি কি করব, মশলা বলতে কাস্টিংয়ের যে মালামালটা আছে, মিক্সিংটা আছে, সেটা আমি এখানটায় ঢালবো। ঢেলে আমার যতক্ষণ পর্যন্ত এই 12 ইঞ্চি পর্যন্ত
ফিল আপ না হচ্ছে, অর্থাৎ ফুটিংয়ের যে থিকনেস আছে এটা পর্যন্ত যখন ফিল আপ না হচ্ছে তখন পর্যন্ত আমি ঢালতেই থাকবো। এবং একই সাথে কি করব, আমি এখানটা একটা ভাইব্রেটর মেশিন দিয়ে ভাইব্রেট করতে থাকবো যাতে আমার এই কাস্টিংগুলো সব দিকে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়। যদি ডিস্ট্রিবিউট না হয় তাহলে কিন্তু এই ফুটিংটা খুবই রিস্কের মধ্যে চলে যাবে, কারণ যদি মিক্সিংটা ঠিক মতো না হয় তাহলে কোনো কোনো জায়গায় বাবলস থেকে যেতে পারে, যেটাকে হানিকম বলে। ওটা হলে কনক্রিটটা ভেঙে যেতে পারে। কনক্রিট ভেঙে গেলে কিন্তু আপনার ওই জায়গাটা ভেঙে যেতে পারে, ক্র্যাক হতে পারে, এটা কিন্তু ডিজাইনও ফেল হতে পারে, তখন স্ট্রাকচার কিন্তু লোড নাও নিতে পারে। সে কারণে খুব ভালো মতো ভাইব্রেট করতে হবে। তো এই যে আমার শাটারটা আছে, এই শাটারের ভিতরেও আবার আমি কি করি, পলিথিন ধরি। মনে করেন এই যে এটা আমার শাটার ওয়ার্কটা, এটা হচ্ছে আমার সেই কাঠটা, আমি এটাকে একটু হ্যাচ করে দিই, সলিড একটা হ্যাচ করে দিলাম। ধরেন এটাই হচ্ছে আমার সেই কাঠ, এবং এই কাঠটার ভিতর দিয়ে আমি কি করব, একদম এই যে নিচে এই জায়গাটাতেও একটা পলিথিন বিছাবো, এবং এই সাইডগুলো দিয়েও আমি পলিথিন বিছাবো। এই পলিথিনটা দিয়েই হচ্ছে কি জন্য, যাতে আমার কাঠের সাথে বা শাটারটার সাথে ইয়েটা কনক্রিটটা লেগে না যায়। যখন আমি এগুলি খুলে ফেলবো খুব সহজে যাতে আমি এটা খুলে ফেলতে পারি। যদি কনক্রিটের সাথে এটা লেগে যায় তাহলে কনক্রিটটা খুলে ফেলা, মানে শাটারটা খুলে ফেলা খুব কষ্টকর হবে। এখন আমাদের ঢাকা শহরে বিশেষভাবে যতগুলো প্রজেক্ট হয় সেসব প্রজেক্টে শাটারিংয়ের কাজটা, মাটির নিচে যত শাটারিংয়ের কাজ আছে এই কাজগুলো সাধারণত স্টিল শাটার দিয়ে করা হয়। আপনার কাঠের শাটার, মাটির উপরের কাজগুলোতে কাঠের শাটারটা ব্যবহার করা হয়, কারণ মাটির নিচের কাজগুলো স্টিল শাটার দিয়ে করাটাই ভালো। এটা করতে শেপটাও সুন্দর থাকে, প্লাস হচ্ছে ঝামেলাটাও কম হয়, আর স্টিলের শাটার অনেকবার ইউজ করা যায়। আর হচ্ছে আপনার উপরে কাঠের শাটার করতে যেতে আপনার প্রচুর পরিমাণ কাঠ, বাঁশ, পেরেক, অনেক কিছু জিনিস লাগে, যেটা আপনার মাটির নিচে যখন আমরা মাটি খুঁড়ে অনেক নিচ পর্যন্ত যাই, ধরেন এই যে এখানটায় অনেক নিচ পর্যন্ত গেছি, গেলে যে কাজ করে আসছি, তখন এখানটায় শুধুমাত্র কাঠ দিয়ে ইয়ে করলে তার যে সাপোর্টিং জিনিসপত্র লাগে, যেমন এখানে ঠেস দিয়ে রাখার জন্য আরও অনেক কিছু দরকার হয়, সেগুলির এনাফ জায়গা থাকে না। সেক্ষেত্রে স্টিল শাটারটা খুব সুন্দর মতো কাজ করে, আবার স্টিল শাটারটা অ্যাডজাস্টও করা যায় খুব ভালোভাবে। এই কারণে স্টিল শাটারটা মাটির নিচে কাজ করতে বেশি ব্যবহৃত হয়। তবে স্টিল শাটারের একটাই অসুবিধা, এটার ওয়েটটা একটু বেশি, প্লাস হচ্ছে খরচটাও একটু বেশি। এখন যাই হোক, আমরা এখানটায় স্টিল শাটারই দেই বা কাঠের শাটারই দেই, আমার শাটারিংয়ের হিসাবটা কিন্তু একই হবে। তো এটার জন্য আমাদের এখানটা একটা ঘর ক্রিয়েট করতে হবে, ফুটিংয়ে শাটারিংয়ের একটা ঘর ক্রিয়েট করতে হবে। আমার ভলিউমের একটা ঘর ক্রিয়েট হয়েছে, রিভারের একটা ঘর ক্রিয়েট হয়েছে, আর একটা লাগবে কি শাটারের একটা ঘর। এখন আপনি বলতে পারেন প্রিকাস্ট এবং এই কাস্ট ইন সিটু পাইলে কোনো শাটারের কাজ কেন লাগেনি, কারণ এটা এই যে শাটারটা সেটা মাটি নিজেই শাটারের কাজটা করে ফেলছে। যেহেতু আমি প্রিকাস্ট সরাসরি আগে থেকেই করে তারপরে আমি কি করতেছি, ইনস্টল করতেছি, আর কাস্টিং সিটো ফাইলটা জাস্ট বোরিং করে তার ভিতরে ঢুকে দিচ্ছি, এই জন্য আলাদা করে আমার এখানটা আর কোনো শাটারিং লাগতেছে না। এখন প্রিকাস্ট ফাইলে কিন্তু শাটারিংটা দরকার ছিল, কারণ প্রিকাস্ট ফাইলটা আপনার কাজ করার সময় শাটারিংটা দরকার না, কিন্তু যখন আপনি আগে থেকে বানাই আনবেন যে জায়গা থেকে, সেখানটায় কিন্তু একটা ফ্রেম এটার দরকার ছিল। তবে এটার জন্য আমরা আলাদাভাবে শাটারিংটা হিসাব করি না, কারণ প্রিকাস্ট বানানোর জন্য যে কস্ট আমরা হিসাব করব রেট অ্যানালিসিসে, সেখানটায় ওই শাটারিংয়ের কস্টটা ধরেই আমরা পার রানিং ফিটে এটার একটা রেট চলে আসবে। সেই কারণে আমরা এটার আলাদাভাবে শাটারিংয়ের এস্টিমেটটা করতেছি না, আর এটা আমার লাগেও না। কিন্তু ফুটিং, স্ল্যাব, কলাম, বিম, ওগুলিতে আমার শাটারিংয়ের আলাদা হিসাব করতে হবে। মানে স্টিলেরটা এক রকমের হিসাব হবে, রেট অ্যানালিসিসে একরকম হিসাব হবে, কাঠেরটা তো রেট অ্যানালিসিসে আরেক রকমের হিসাব হবে। তো আজকের ক্লাসে আমরা ফুটিংয়ের যাবতীয় জিনিসগুলো দেখলাম, এটার নিচে কী কী জিনিস আছে এটাও দেখলাম। আগামী ক্লাসে আমরা ওই জিনিসটা আরেকটা ট্যাবে কীভাবে ইনপুট দিব এবং ফুটিংয়ের শাটার কীভাবে হিসাব করতে হয় এই জিনিসটা ইনশাল্লাহ আমরা দেখতে পারবো। তো আপনাদেরকে আবার বলতেছি, এই যে ফুটিংয়ের টপ লেয়ারের যে রডগুলো আছে এটার ইয়েটা আপনারা নিজেরা ক্যালকুলেট করে এখানটায় বসায় এই এক্সেলটা কিন্তু ফিল আপ করে আগামী ক্লাসে সাবমিট করবেন অবশ্যই। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই।